সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম পর্ব সংখ্যা 85 শেষ অংশ এবং 86। অব্র শুনতে পাচ্ছিস? আমি আশাপ। তুই এখানে সুরক্ষিত ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিঃশব্দ ধীরেলে শব্দ। অব্রর কপালে হাত রাখি আশাপ, কপালটা তখনও ক্লান্ত, নিস্তেজ, রক্ত ভেজা ব্যান্ডেজে মোড়ানো। আশাপের মতো স্পর্শে কিছুটা প্রশান্তি আসে। ওহ কই আশাপ অব্রের শীতল হাতটা মুঠো করে ধরে রাখে, কণ্ঠে প্রশ্রয়। ওহো ঠিক আছে ভাই, চিন্তা করিস না, তোর অ্যাক্সিডেন্টের কথা এখনো জানেনি ও। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অব্র ফিসফিসিয়ে বলে, ভালো করেছিস। শুয়ে থাকা অবস্থায় দেহটা ধীরে ধীরে সোজা করে বসার চেষ্টা করে। আশাপ তৎপর হয়ে পাশ থেকে এসে ধরে সাহায্য করে। অব্র চারপাশে তখন কিছুটা দূরত্ব বাড়িয়ে ডেভিড, এরিক সহ আরও দুজন। তাদের মুখে উদ্বেগ জমে। হঠাৎ অব্র নিজের কাঁধে হাত রাখে, ব্যান্ডেজ মোড়ানো জায়গায় আঙুলের স্পর্শ টের পায়, কিছুটা ধৈর্য হারায়, মেজাজ চটে যায়। এখানে আবার কি হয়েছে? আশাপ এক হাতে তাকে ঠেকায়, আরেক হাতে কোমল করে বলে, কাঁধেও চোট লেগেছে, ওদিকে হাত দিস না, জখমটা গাঢ় হয়ে যাবে। অব্র একটু থমকায়, খানিক নীরব থাকে, পুনরায় বিঘ্ন চোখ মুখে অস্থির হয়ে ওঠে। এসবের পরও আমি করি না। ডক্টর কোথায়? ডক্টরকে বল আমাকে এখনই ডিসচার্জ করে দিতে। দেরি করার ব্যবস্থা দেরি না করে ব্যবস্থা কর, আমি বাড়ি যেতে চাই। আশাপ এক মুহূর্তের জন্য থমকে যায়, চোখ জোড়ো বিষময় বড় হয়। এমন কথা সে আশা করেনি। হালকা উত্তেজনায় গলা তুলে বলে, মাথায় আঘাত লেগেছে বলে কিসব উল্টাপাল্টা কথা বকছিস? দুপুরে অ্যাক্সিডেন্ট হলো আর এখনই তোকে ছুটি দিবে? অব্র নিরুত্তর মুখ, তবুও কণ্ঠে স্পষ্ট তাড়না। তা নয় তো কি, আমি আর এখান থেকেও ভয়াবহ আঘাত সামলে উঠেছি। এখন রাত হয়ে গেছে, অনেকটাই দেরিও হয়ে গেছে, আমাকে ওর কাছে ফিরতে হবে এক্ষুনি। ও চিন্তা করছে আমি ছাড়া এই শহরে ওর আর কেউ নেই। আশা বাদ সাথে বিরক্ত গলায় বলে, যদি এতটাই চিন্তা হতো তাহলে একটু সাবধানে গাড়ি চালাতে পারতি। আর ওর চিন্তা তুই করিস না, তোর হুঁশ এসেছে সেটাই যথেষ্ট। আমি এখন প্যালেসে যাচ্ছি, ওকে আমি নিয়ে আসবো এখানে। অব্র তখন বেডে আছোয়া হয়ে পিঠে ঠেস দিয়ে দেওয়ালের সাথে। অদ্ভুত এক জেদ দৃঢ় গলায় বলে, ওকে এখানে না দরকার নেই, তুই ওকে সামলাতে পারবি না ভাই, আমি নিচে প্যালেসে ফিরে যাব। আশা রীতিমতো চমকে ওঠে, ভুরু কোচকে ঝাঁজ এনে বলে, মাথা পুড়ে গেছে তোর? এখন তোকে ডিসচার্জ দিবে না, কাল সকাল অবধি থাক এখানে, আমি নিজ দায়িত্বে ওকে নিয়ে আসছি। তুই ওকে এখানে আনলে পরিস্থিতি খারাপ হবে। এমনিতেই আমার আর ওর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, এখন ওর ভুলটা মুছে ফেলা দরকার। আমার সঙ্গে জিসাকেও নিয়ে প্যালেসে ফিরতে হবে এই মুহূর্তে। আশাপ থমকে যায়, চোখে হালকা হতাশার চাপ ফুটে ওঠে। এখনই চুপ থাকলে সংলাপ বুনে। তুই জিসাকে নিয়ে যাবি? সে তো এখন অজ্ঞান, কবে জ্ঞান ফিরবে সেটাও বলা যাচ্ছে না। ডক্টররা বলেছে ওর অবস্থা আরও বেশি খারাপ। একথা শুনে অব্রের ওপর যেন বাজ পড়ল, চোখ বড় হয়ে গেল, মুখ থেকে রং সরে গেল নিমেষেই। অদৃশ্য অবস্থায় বলে, জিসা এখনো অজ্ঞান? বিষণ্ণতার ছাপ যায় তার কণ্ঠে। পর মুহূর্তে অব্র বাহাতের স্যালাইন সুচ টেনে খুলে ফেলে, হাতে লাগানো ক্যানোলা ছিঁড়ে স্যালাইনের পলিথিন ঝুলে পড়ে, সেই সাথে রক্ত গড়গড়িয়ে শিরা থেকে উপরে উঠতে থাকে। ওকে সঙ্গে নিয়ে আমার ওর কাছে যেতে হবে এক্ষুনি। চারপাশে যখন হঠাৎই হইহুল্লোড় তৈরি হলো, এরিক দ্রুত ছুটে আসে ডাক্তার আনতে। আশাপ আর ডেভিড মিলে অব্রকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি যেন আরো খারাপ হচ্ছে। অব্রের শরীরটা অবচ্ছন্ন, তবুও সে বাধা দিচ্ছে, দায় পূরণ করতে ব্যাকুলতা। ডক্টর ছুটে আসে, অব্রকে বিদ্যুতের গতিতে জবাব বসায়, ডক্টর আমায় ডিসচার্জ দিন, আমি ডিসচার্জ চাই। এই অপ্রত্যাশিত উচ্চারণ চারপাশে স্তব্ধ হয়ে যায়। কেবিনে উপস্থিত সকলের চোখে বড় হয়ে ওঠে। কাল সকালে আপনাকে ডিসচার্জ করা হবে। কিন্তু ডক্টর, কথার পর অব্রের মুখের কোণে এক অদ্ভুত বিদ্রূপ রেখা ফুটে ওঠে, চোখ তুলে তাকায়। সেখানে দাঁড়িয়ে ছিল ডেভিড, চোখের দৃষ্টি ভুরু সামান্য, ঠোঁটে কাঁপুনি। অব্রের ইশারা করে ডেভিড অভ্যন্তর দক্ষতা সে বুঝতে পারে, মাথা নেড়ে ডক্টরের দিকে এগিয়ে যায়, শান্ত স্বরে বলে কিছু একটা বলে, তাকে কেবিনের বাইরে নিয়ে যায়। কেবিন হালকা আলোয় কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। আশাপ সেই মুহূর্তে হতবিম্ব হয়ে তাকায় অব্রের দিকে, মাথায় ঘুরপাক খায় একটাই প্রশ্ন,
হঠাৎ কি এমন হলো যে ডক্টরকে আলাদা করে ডেকে নিতে হলো? কিছুক্ষণ পর ডেভিড এবং ডাক্তার একসাথে ফিরে আসে। তবে এরপর ডক্টরের চোখ দুটির অভিব্যক্তি কেননা কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। শান্ত গলায় বলে, ঠিক আছে মিস্টার অব্র, আপনাকে এক্ষুনি ডিসচার্জ করে দিয়েছি, দয়া করে একটু অপেক্ষা করুন। এই বলে ডক্টর দ্রুত কেবিন ত্যাগ করে, কিন্তু আশাপ একেবারে স্তম্ভিত। অবশেষে হাসপাতাল থেকে ছাড় পেয়ে যায় অব্র। আশাপের সহায়তা ছাড়াই নিজে নিজেই উঠে দাঁড়ায়। তখন ডেভিডের দিকে তাকিয়ে কড়া গলায় বলে ওঠে, জি স্যার, যখন জ্ঞান ফিরবে তখন ওকে আমার নামটা মনে করিয়ে দিও। আশাফের নজর কেড়ে যায় অব্রের চোখের কোণে। তখনও আগুন জ্বলছে, দাঁত ধরে রেখেছে। পাশের কেবিনে মৃত্যু আর জীবনের মাঝখানে দুলছে জিসা। সেই কেবিন থেকে একবার চোখ ফেরায় না অব্র। কোনো কিছু না বলে অব্র আশাফের সাথে হাসপাতালের সাদা করিডোর পেরিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে। গাড়ির ইঞ্জিন ছুটে থাকে দ্রুত গতিতে, মাঝে মাঝে হালকা বাতাস জানালার ফাঁক গলে ধাক্কা দিয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে বসে আছে দুজন, ড্রাইভার আসনে বসে আছে আশাপ, তার পাশেই প্যাসেঞ্জার সিটে বসে আছে অব্র। তারপরে হাসপাতালের নীল পোশাকটি এখন আর নেই। অব্র পরেছে একটা অফ হোয়াইট রঙের সাদা গেঞ্জি, কপালে গোল করে মোড়ানো ব্যান্ডেজ, হাতের পিঠটায় সাদা ব্যান্ডেজের জাল। চুপচাপ বসে আছে অব্র, চোখে মুখে গম্ভীর ছাপ। আশাপ এক ঝলক তাকায় অব্রের দিকে, চেনে এক মুহূর্তটা আজ যেন অচেনা লাগছে। কিরে, কি হয়েছে? এত মন খারাপ কেন? তোকে দেখে মনে হচ্ছে কিছু ঠিক নেই। অব্র কিছুক্ষণ নীরব থাকে, তারপর কপালের পাশে আঙুল চেপে ধরে মাথাটা হালকা নিচু করে উত্তর দেয়, ও আমাকে ভুল বুঝেছে জিসার জন্য। ওর মনে হচ্ছে আমার আর জিসার কোনো সম্পর্কে ছিল, আর আমি চেয়েছিলাম জিসা নিজেই সেই ভুলগুলো শুধরা, কিন্তু পরিস্থিতি এমন হলো যে সব উল্টে গেল। ও আচ্ছা, তাহলে তোর চিন্তা হুকে নিয়ে, কিন্তু এখানে তোর দোষ কি? অবিশ্বাস তো ওহু তোকে করেছে, তুই এত ভেঙে পড়ছিস কেন? তুই কি বলছিস আশাব? ওহু আমার বিয়ে করে স্ত্রী, ওর অধিকার আছে আমাকে ভুল বোঝার, আমার ওপর প্রশ্ন তোলার। একজন স্বামী হিসেবে আমার দায়িত্ব আমার নিজের ভুলগুলো শুধরে ওকে ওর ভুল ভাঙানো, ওর জেদ ধরা অভিমান করা, ভালোবাসা, সবকিছু তো ওর অধিকার। অব্রর মুখের কথা শেষ না হতে আশাপ তার দিকে তাকিয়ে হেসে ফেলে, হালকা মুচকি হাসি দেয়। তুই আসলে অব্র নাকি জানি না, তোকে দেখলে আমার কেন জানি নতুন করে তোকে চিনতে ইচ্ছে করছে। মজা করিস না আশাপ। আশাপ এবার হাসিটা একটু বড় করে, তারপর কণ্ঠে এরকম স্বীকারোক্তি মিশিয়ে বলে, না রে ভাই, মজা করছি না। আসলেই শখের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে সব পুরুষই এমন বদলে যায়। অব্র কিছু বলল না, হাসলো অন্তরালে। আমি ওকে একবার বলে আসি। অব্র মাথা ছেড়ে থামিয়ে জবাব করে, না আশাপ, তার প্রয়োজন নেই, ওহুকে আমি নিজে সামলে নিতে পারবো। এই বলে আশাপের দিকে ফিরে অব্র, কাঁধে হাত রাখে নিশ্চিন্ত করতে। এই বলে আশাপের দিকে ফিরে বলে অব্র, কাঁধে হাত রাখে নিশ্চিন্ত করতে। চোখে এক পলক অভিজাত চাহনি নিয়ে বলে ওঠে, সুখ বিলাস করতে হবে, এই পৃথিবীতে গড়া কিছু নিয়ম একটু একটু ভাঙতে হবে। এই শব্দগুলো ফেলতে অব্র পদক্ষেপ মুন প্যালেসের অভ্যন্তরে প্রবেশ করে। চারদিকে ছড়িয়ে পড়ে ভেতরের নীরবতা। সেই কথার রেশ আশাপের কিছুটা দাঁড়িয়ে থাকে গেটের সামনে। সকল ভুল বোঝাবুঝির উপসংহার, তাদের আবার মিলনের নতুন ভূমিকা হোক বলে আশাপ তালুকদার হেসে ওঠে। লন্ডন নাইটস ব্রিজ, শহরের এক নিভু অভিজাত কোণ, সেখানে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে মুন প্যালেস। দ্বিতীয় তলার ছাদ থেকে নামছে পানির ঝর্ণা। রাতের অন্ধকারে আকাশের নক্ষত্র গলে জল ঝরে পড়ার পৃথিবী। চারপাশে বাতাসে বরফের কোনা ভাসছে ধীরে ধীরে। এই চিরচেনা সৌন্দর্যের ভেতরে এগিয়ে আসছে অব্র, নিঃসঙ্গ, ঘন হয়ে উঠছে ক্রমাগত। আজ দুপুরেই তো এই প্যালেসে সে একরকম পালিয়ে বেরিয়ে গিয়েছিল, ভেতর জুড়ে অপরাধবোধের কুয়াশা। এই অল্প সময়ের মাঝে সে কতটা রক্ত, যন্ত্রণা আর বিষাদ দিয়ে ডুবেছে তার ব্যর্থতা ওহুর জন্য। সামনে দাঁড়াতেও কষ্ট লাগছে তার। সদর দরজার কাছে পা রাখলো অব্রের ভেতরে নিঃশ্বাস আরো ভারী হয়ে আসলো, বুক ভারী লাগছে। ঠিক তখন
প্যালেসের ভেতর থেকে উন্মাদ রক্ত মাংসের আবেগ হয়ে ছুটে আসছে ওহু। পায়ের শব্দ ঘুমান্ত প্যালেসের দেওয়াল কাঁপিয়ে তোলে। চোখে জল, মুখে যন্ত্রণার ছাপ। গাঢ় হয়ে উঠেছে। অব্রকে জড়িয়ে ধরে ওহু, এতটাই জোরে যে এতটাই টান অব্র কোনো রকম আগলা করতে পারে না নিজেকে। অব্র চমকে ওঠে। এই মুহূর্তে পায়ের নিচের মাটি যেন সরে গেল। অব্রকে ভালো করে দেখার আগে ওহু মাথাটা চেপে ধরে অব্রের বুকে। ওর হৃদস্পন্দন যেন ঘূর্ণিপাক বাতাসের মতোই চলছে। সেই হৃদস্পন্দনের প্রতিটি আঘাত অব্রের শ্রবণে আটকে গিয়ে উঠেছে। ভাবনার ভেতর এমন বিস্ফোরণ, তা তো ভেবেছিল ওহুর রাগে মুখ ফিরিয়ে রাখবে, অথচ না, ওহু নিজে তার বুকে মাথা দিয়ে দিয়েছে। ওহুর বাম পাঁজর হঠাৎ চেপে ধরে বসে। চোখের পাতা খুলে বিষময় লাল হয়ে ওঠা চোখের শিরা উপশিরা টানগুলো। আপনার আপনার কি হয়েছে? কপালে এই ব্যান্ডেজ কেন? বলুন বলুন না। ওহুর কণ্ঠ লাহমায় ফেটে পড়ে কান্নায়। হাতেও তো ব্যান্ডেজ। কি হয়েছে আপনার? কোথায় ছিলেন? কোথায় গিয়েছিলেন আমাকে রেখে? আমি কতবার ফোন করেছি আপনাকে, উত্তর দিলেন না কেন? আপনার শরীর এত যখন কিসের? আপনার কিছু হলে আমার কি হবে? কান্নায় ঝরে পড়া ওহু থামে না কোনোভাবেই। ওহু তখনও নিয়ন্ত্রণহীনভাবে কান্না করছে। অব্র স্তব্ধ হয়ে তাকিয়ে আছে শুধু। এরপর সে কান্না ভেজা মুখের দিকে একবার চেয়ে নিঃশ্বাস ফেলে। তার ভেতরের পাথরগুলো যেন গলে গেছে। নিজের ব্যান্ডেজ মোড়া দু হাত দিয়ে ওহুর গাল স্পর্শ করে, বলে ওঠে, আমার কিছু হয়নি ওহু, আমি ঠিক আছি। তুমি চিন্তা করো না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, আমি প্রমিস করছি। এই বলে ওহুকে জড়িয়ে ধরে অব্র ব্যান্ডেজে মোড়ানো দু হাত দিয়ে বুকের সঙ্গে আষ্টে পিষ্টে। আপনার কি হয়েছে বলুন না, আমি তো কোনোদিন আপনাকে অবিশ্বাস করব না। তবু তবু আমাকে ছেড়ে কখনো যাবেন না। চোখ ভিজে যায় তার। বলুন না, কি হয়েছে আপনার? কোথায় ছিলেন আপনি? অব্র ধীরে বলে, বলছি, ভেতরে চলো। এই বলে দুহাতে ওহুকে কোলে তুলে নেয়। ও মুখ বুজে রাখে অব্রের হৃৎপিণ্ডের সাথে। ও নিঃশ্বাস উষ্ণতা অব্রের বুকে। শয়নকক্ষে এসে অব্র নরম হাতে তাকে শুইয়ে দেয় পালঙ্কে। যখন উঠতে যাবে তখনই ওহু পিছু ফিরে অব্রের হাত ধরে প্রশ্ন ছুড়ে, বলুন না। অব্রে এবার মৃদু হাসে, কিন্তু চোখে লুকানো ব্যথা রেখা। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, চিন্তা করো না। এই বলেই ওহুর কপালে একটা চুম্বন এঁটে দেয়। ওহু কিছু বলতে চায়, কিন্তু তার আগেই অব্র নিজেই মধ্যম আঙ্গুল চেপে ধরে তার ঠোঁটে। একটা কথা রাখবে আমার? ওহু নড়ে ওঠে, কেঁপে মাথায় বলে, হুম। অব্র তখন হৃদয়ের সমস্ত তীব্রতা ঢেলে এক বাক্য বলে, তোমার মধ্যে বিলীন হয়ে যেতে চাই আমি। ও ঠোঁট কাঁপিয়ে গলা শুকিয়ে বলে, মানে? অব্র চোখে চোখ রাখে। দেড় মুহূর্ত অনেক আগে পরিশোধ করেছি, আজ শুধু তোমার সম্মতি চাই চন্ডা। ভেতর থেকে ভয় চেপে ধরে ওকে। সে ঢোক গিলে বলে, ভয় লাগছে, শোন প্লিজ। অব্র নড়ে না, গোল লাগা কণ্ঠে জবাব করে, আমি তো আছি তোমার সমস্ত ভয় নিজের করে দিতে। এই বলে অব্র নিজের ক্ষতবিক্ষত ঠোঁট এক গভীর চুম্বন ওহু ঠোঁটে। অব্রের ঠোঁট থেকে কিঞ্চিৎ রক্ত গড়িয়ে আসে। ধ্বংসের ফলে ওহুর সর্বাঙ্গ কেঁপে ওঠে, গেঞ্জি আঁকড়ে ধরে প্রতিরোধ করে আত্মসমর্পণের মাঝামাঝি। নিঃশ্বাস গাঢ় হতে থাকে। অন্ধকার রুমে শুধু দুটো হৃদয়ের ধুকপুকানি। অব্র নিজের পরনের গেঞ্জি খুলে মেঝেতে ফেলে দেয় নিমিষেই। ততক্ষণে অব্রের দেহ প্রকাশ পায় বলিষ্ঠ কিন্তু আহত। ব্যান্ডেজ মোড়া হাত দুটো ধীরে ধীরে ওহুর কোমর। সময়ের সাথে সাথে ব্যান্ডেজের রক্তের লালচে দাগ আরো গাঢ় হয়ে ওঠে। অব্র আহত শরীরে যন্ত্রণাকে উপেক্ষা করে গভীরে ডুবে যায় আরো। ওহু নিজেকে ছাড়াতে চায়, কিন্তু নিজেকে কোনো মতে পারে না ছাড়াতে। বিলীন হয়ে পড়ে অব্রের বাহুডোরে নিজেকে সঁপে দিতে। অব্র আরো উন্মাদ হয়ে ওঠে সময়ের সাথে। রাতের অন্ধকার তখন বাইরে তুষারপাত থেমে গিয়ে হালকা বৃষ্টির শব্দ ঢুকরে ঢুকরে আঘাত করছে। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো ঘন হয়ে আসে লন্ডনের রাতের অন্ধকার আকাশ জুড়ে। আর এদিকে রুমের নিঃশ্বাস আলিঙ্গন জলস্রোতে। তারা দুজনে একে অপরের সাথে মিশে। ওহু অবেচেতন হয়ে পড়ে। বছরের অন্তিম প্রান্তে এসে দাঁড়িয়ে আছে সময়। বাংলাদেশে যেমন শীতলতায় মোড়ানো, ঠিক লন্ডনের বুকেও হিমেল শীতল পরশ নেমেছে। বাতাসে কুয়াশার মিশ্র গ্রাণ। এই নরম শীতল সকালে প্রেক্ষাপটে লন্ডনের বিখ্যাত রয়্যাল ইউনিভার্সিটি অব লন্ডনের সামনে দাঁড়িয়ে আছে ওহু এবং অব্র। ওহুর গায়ে সাদা রঙের উলের সোয়েটার,
মাথা কান ঢেকে রাখা টুপি, যা শীতের পরশ থেকে রক্ষা করছে তার কোমল সত্তাকে। ইংল্যান্ডের ইঘাভ শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কত শত হাজারো মানুষের জীবনের আকাঙ্ক্ষা এবং স্থান এইখানে। রয়্যাল ওয়েলের ইউনিভার্সিটি সবুজ চত্বর হয়তো রূপকথার পাতা থেকে কোনো অংশে কম না। অব্রর ভাগ্য একদিন এই আশীর্বাদে এসেছিল, আজ থেকে ঠিক 10 বছর আগে। একটা সময়, একটা সিদ্ধান্ত, একটা বিদায়। জীবনচক্রে আজ তার কাঠবিড়ালিও এইখানে, যে কাঠবিড়ালি আজ তার ওই পাশে দাঁড়িয়ে। আগের মতো নয়, তবে তার জীবনসঙ্গী, তার চন্ডা। সময় কেটে গেছে অনেক। অব্র হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলে ওঠে, গলার ভেতরে গভীর আবেগ এবং স্পন্দন নিয়ে, আজ থেকে প্রায় 10 বছর আগে এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমি তোমাকে ছেড়ে এসেছিলাম, খানমহল ছেড়ে। আর ওহু হঠাৎই একগাল মুচকি এসে অব্রের দিকে তাকিয়ে বলল, এটা তো আপনার সৌভাগ্য। জানেন, কত মানুষ ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে, অথচ তাদের সে সুযোগ হয় না। আর আপনি শুধু চান্স পাননি, আপনি গ্র্যাজুয়েশনও করেছেন। এখানে চাইলে আপনি যে কোনো উচ্চ পদে নিজের জায়গা করে নিতে পারেন। আমরা তো মহল ছেড়ে চলে এসেছি, বড় চাচা সবকিছু আপনি ফেরত দিয়েছেন। এখন আপনার নতুন করে নতুন পথ চলার সুযোগ। যদি আপনি নিজেকে প্রমাণ করতে পারেন, তবে শুধু আমাদের বাড়ির মানুষ নয়, বড় চাচাও একদিন আপনাকে নিয়ে গর্বিত হবে। অব্রের চোখ সরু হলো, গহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওহুর চোখে, ঠোঁটের কোণায় চাপা এক ব্যঙ্গ হাসি। প্রশ্নোত্তরভাবে বলল, তোমার বড় চাচার জন্য তুমি আমার পরিবর্তন চাও, নাকি তুমি নিজেও চাও? ওহু একটু থেমে গেল, ঢোক গিলল, ঠোঁটের কোণে ভিজিয়ে এসে জবাব দিল মৃদু কণ্ঠে। কোঠা থেকে শব্দগুলো বেরোলো, ভেবে নিন দুটোই। তারপর দুজনেই বেশ কিছুক্ষণ চুপ। কিছু সময় বেরিয়ে এইভাবেই, কেবল পেছনে থেকে গাছের পাতা মেঝেতে পড়ার শব্দ। দুজনের চোখ ফিরে তাকালো রয়্যাল ওয়েভের দিকে। শতাব্দী পেরোনে সেই দালান, গাঢ় লাল ইটের সৌন্দর্য। আমারও তো আর এলএলবি সম্পন্ন হলো না। কথাটা শেষ করতেই ওহু চোখ নামিয়ে নেয়। মুহূর্তে অব্র তার পেছনে এসে দাঁড়ায়। বাতাসে উঠতে থাকা ওহুর চুলগুলো গন্ধ মুখ বুঝে অব্র জিজ্ঞেস করে, তোমার পছন্দের ইউনিভার্সিটি কোনটা? ও চোখ তুলে তাকায়, কিছুক্ষণ নীরব থাকে। কেন বলো? অক্সফোর্ড ইউনিভার্সিটি। অব্র তখন হালকা হাসে, আঙুল তুলে ইশারা করে রয়্যাল ইউনিভার্সিটির পশ্চিমে উত্তরাংশেই সেই পুরনো ভবনের দিকে, যেই ভবনের 2য় তলায় ছাত্রছাত্রীদের গল্প লেখা ছিল। এই বিল্ডিং এর 2য় তলায় আমার ক্লাস হতো এক সময়। আমি তখন প্রথম বর্ষের ছাত্র ছিলাম। সেদিন ক্লাস শেষ করে নিজের অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। মনটা কেমন যেন করছিল। হাল ছেড়ে দিয়ে শাওয়ারে এলাম, তখন দেখি ফুপি আমাকে কল করেছে। উনি আমাকে প্রথম বলেছিল তোমার কথা। এই ইউনিভার্সিটির পড়া মানে সার্টিফিকেট নয়, ভাগ্য বদলের গল্প সবার জীবনে। আমি ভেবেছিলাম আমিও বদলে যাব অন্যদের মতো, কিন্তু যেদিন শুনলাম ফুপির কাছে থেকে তুমি হাসপাতালে ভর্তি, পাগলের মতো সব ফেলে চলে গিয়েছিলাম। তখন বাংলাদেশ থেকে আবার লন্ডনে ফিরলাম, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। আমার সৌভাগ্য সেদিন দুর্ভাগ্যে পরিণত হয়েছিল চন্ডা। এই কথা শুনে ভুল কচকালো। দুর্দশা মানে? অব্র হেসে চোখ ঘোরায় অন্যদিকে বলে, কিছু নয়, চলো ফিরে যাই প্যালেসে। অনেক তো ঘোরা হলো। ওহু অবাক প্রশ্ন করে না, আর হয়তো ধরে নেয় কথাটা সাধারণ, কিন্তু ওহু বুঝতে পারেনি অব্র যে কথাটা আড়াল করলো সেটা খুবই সাংঘাতিক ছিল। নীরব সন্ধ্যার পরত গড়িয়ে আসছে শহরের বুকে। লন্ডনের রাজপথ ব্যস্ত, তেমন কিছু ছিল না। আলো আধারের মায়াজালের শহরটা এখনো খানিকটা আবেগী হয়ে উঠেছে। ধীর পায়ে অব্র এবং ওহু দুজনে এগিয়ে আসে গাড়িতে বসলো। চারদিকে নিস্তব্ধ হয়ে আছে, তাদের মাঝে কিছু একটা অনুভব করছে। শব্দহীন আলাপন মিশে রয়েছে। অব্র নিজের পরনের গাঢ় রঙের ব্লেজারটা খুলে ধীরে গাড়ির ব্যাক সিটে রাখলো। অব্র গাড়ি স্টার্ট দিল, ইঞ্জিন মৃদু শব্দ তুলে নিস্তব্ধতা ভাঙলো। অতঃপর ওহু চুপচাপ নিজের 2 হাত তুলে রাখলো অব্রের হাঁটুর ওপর। আড়াআড়ি ভাবে অব্র আবারও গাড়ির স্টিয়ারিং এ গতি দেয়। রাস্তার আলো রেখে সময়ের মতো ওহু হেলান দিয়ে বসলো সিটে, চোখ দুটো খোলা জানালার বাইরে। কিন্তু মন শুধু শহরের সেই দিনগুলোর কথাই মনে পড়িয়ে দিচ্ছে। ভর দুপুরে গা জড়ানো শীত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনে নিরিবিলি মাঠে বসে আছে পারো। শুকনো ঘাসের মাঠে এক কোণে বসে আছে সে, কাঠের বেঞ্চে আনমনে। সময় এখন যেন থেমে গেছে। নীল আকাশ, অথচ হিমেল বাতাসের সাথে মৃদু কম্পন। হ্যালো না, হ্যাংলা পাতলা গরম। কাঁধে পুরনো এক স্কুল ব্যাগ ঝুলে আছে। ক্লান্ত
তবু আত্মমর্যাদা দীপ্ত চেহারা, ধারালো ধ্বজের পূর্ণাঙ্গ। পূর্ণামে সে চুপচাপ বসে পারুর ঠিক পাশে। কোনো বিশেষ নাটকীয়তা নেই, মুহূর্তে গভীর আলো ছায়ায় মাঝামাঝি অনুভব করে। প্যাকেটটা পরুর দিকে এগিয়ে দেয়। পরু হেসে ফেলে। সে হাসি দিয়ে কুয়াশার ভেতর থেকে এক টুকরো রোদ্দুর বাদামের প্যাকেটটা হাতে নিয়ে ধীরে ধীরে একটা বাদামের খোসা ছাড়িয়ে লবণ মাখিয়ে মুখে দিল। পারু যেমন চুপচাপ পূর্ণম তেমনি অপলক তাকিয়ে আছে পারুর দিকে। দেখো পারু, 10 টাকার বাদাম আর ফুটপথ থেকে কেন একগুচ্ছ গোলাপ, এই তো আমাদের প্রেমের সংলাপ। এই সময় কে আর এমন ভালোবাসার জড়তায় বলো? প্রেম এমন দামি কফি শপ ডিজাইন পোশাক আর ইনস্টাগ্রামের ছবির গল্প, কিন্তু আমাদেরটা সম্পূর্ণ আলাদা। আমার শরীর ছন্ন ছাড়া, জীবন তার থেকেও বেশি তুমি। ধর্মজাত আলাদা, সমাজ শ্রেণী বিভাগ সবকিছু। তুমি অভিজাত পরিবারের মেয়ে, আর আমি মধ্যবিত্ত গলিপথে বেড়ে ওঠা ছেলে মানুষ। বাবা নেই, মা ছোটবেলায় ছোট ভাই বোনদের নিয়ে সংসারে কোনো রকম বাঁচিয়ে প্রাইভেট পড়ায়, কোচিং করায়, তাতেই সংসার চলে, তাতেই পড়াশোনার খরচ মেটে কোনো মতে। আর তুমি, তোমার প্রতিটি ইচ্ছে পূরণের জন্য আলাদা আলাদা মানুষ নিযুক্ত। তোমার বাবা চোখে তুমি রাজকন্যা, তোমার চারপাশে বিলাসের কোলাহল, আর আমার চারপাশে হিসেব নিকাশ। তবু আমরা ভালোবাসি। আমি ভালোবাসি তোমায়, তুমি ভালোবাসো আমায়। তুমি কি সত্যি পারো এই সমাজের সমস্ত দেওয়াল টপকে আমার মতো ছেলের পাশে সারা জীবন কাটাতে? তুমি বলতে পারো ভালোবাসা যদি সত্যি হয় তবে বাকি সব মিথ্যা হতে পারে? পুনমের প্রশ্নের উত্তরে পারো বাদাম মুখে চিবোতে চিবোতে একগাল হাসে। চোখে মুখে এক ধরনের কোমলতা খেলে যায় তার। কথার গভীরে লুকানো ব্যথাটুকু মিষ্টির ঝলে টেকে দেয় সে। পুরো চোখ সরিয়ে পুনমের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, ত্যাগ তো শুধু আমি করব না দেবদাস, তুমিও আমার সাথে ত্যাগ করবে অনেক কিছু, আমার থেকে বেশি কিছু। এই দেবদাস নামটা তাদের ভালোবাসার গোপন আদরে ডাক। পারু প্রায় এই নামে ডাকে পুনমকে। পুরোনো দিনের সেই করুণ কাহিনী নামক নায়ক, যে নায়িকাকে পার্বতী ছিল, যে কিনা না পেয়ে নিজেকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, সেই তো হলো দেবদাস। পূর্ণ প্রায়ই বলে, তোমাকে না পেয়ে আমি দেবদাস হয়ে যাব, তাই পারু তাকে এই নামেই রাখে। আমাকে আবার সত্যি সত্যি দেবদাস বানিয়ে দিবে না তো পারু? পৃথিবী থেকে থেমে থাকেনি, কিন্তু এই মুহূর্তের সময়টা একটু থেমে গেল দুজনের মাঝে। বাসা থেকে প্রায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। অনেকগুলো প্রস্তাব দিয়েছে, নাকচ করেছি। বাবাকেও বলেছি বহুবার, কিন্তু আর কত ভয় হয় যদি বাবা কোনোদিন জোর করে জেদের বসে আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেয়। এই কথায় যেন পূর্ণমের হৃদয়টা গভীরভাবে ক্ষত বয়ে গেল, ঝড় বয়ে গেল তার ভেতর দিয়ে। তুমি তো জানো আমি এখনো বেকার, তোমার বাবার সামনে দাঁড়ানোর মতো কিছু নেই আমার। তার উপর আমার ধর্ম আলাদা, সমাজ আলাদা। তবু আমি প্রতিশ্রুতি দিচ্ছি পারু, যদি কোনোদিন এমন কোনো সময় আসে, তোমাকে কালবৈশাখী নিশীথে চুরি করে নিয়ে যাব, পালিয়ে গিয়ে তোমাকে বিয়ে করব আমি। আমাদের মধ্যকার অমিল ধর্মের ব্যবধান সেদিন ঘুচিয়ে দিব। আমরা গড়ে তুলব একটি ছোট্ট সংসার, খুপড়ি ছাদ, ছোট দেওয়াল, আর তোমার হাসি। আমি চাই না আমার, বলো পারবে তো সেই সংসারে হাসি খুশি হয়ে থাকতে? পুনমের কণ্ঠে দৃঢ়তা, গভীর আশ্বাস পুরুর বুকে ভার করে। তাই তো তোমাকে এত ভালোবাসি, আমার এইটাই বিশ্বাস তুমি আমাকে কখনো ঠকাবে না। পূর্ণমও তখন পারোর হাত মুঠো করে নিজের কাছে নিল। কোনোদিনও না পারো, কোনোদিনও আমি তোমাকে ঠকাবো না, বিশ্বাস রাখো। মাঝে মাঝে হঠাৎই সময় টেনে নিয়ে আসে বাস্তবতায়। সময় হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। আম্মুকে বলেছি 12টার মধ্যে ফিরবো, দেরি হয়ে গেছে অনেক। আর ওহো তো এখন ভার্সিটি আসে না, একা একা থাকতে ভালো লাগে না। পুনম মাথা নেড়ে সম্মতি জানায়, আচ্ছা ঠিক আছে চলো পৌঁছে দিই। বলে দুজন বেঞ্চ থেকে ধীরে উঠে দাঁড়ায়। শীতের মৃদু বাতাসে কাঁপছে শরীরটা। আশেপাশের প্রকৃতি ভালোবাসার সাক্ষী হয়ে চুপচাপ দাঁড়িয়ে। পড়ু আচমকায় পাশ ফিরে তাকায়, ব্যাগে হাত তুলতে কিছু টাকা বের করে।
হঠাৎই পূর্ণমের হাতে গুজে দেয় সেটা। পূর্ণম হতভম্ব হয়ে তাকায়, চোখ কুঁচকে রাগে। এই প্রথম নয়, এর আগেও পড়ু অনেকবার এমন করেছে। যত নিষেধ করুক, কথা শোনে না মেয়েটা। পড়ু এটা কি? আবারও আমি বলছি না এসব, কিন্তু পড়ু শুনে না। ধস্তাধস্তি করে পূর্ণমের ভয় ধস্তাধস্তির ভয়ে পূর্ণম থেমে যায়। চারপাশে কিছু শিক্ষার্থী, কিছু পথচারী পূর্ণমের হাতে গোজা টাকা অস্বস্তিতে ফেলায় তাকে। তবুও চুপ করে থাকে। নিজের প্রেমিকের একটু শক্ত করার প্রচেষ্টা করছে পারো। নিশীথ রাত প্রায় 11টা ছুঁই করছে। নিঃশব্দ মোড়ানো প্যালেসে চারপাশে নেমে এসেছে গাঢ় অন্ধকার। প্যালেসের দ্বিতীয় তলায় বেলকনিতে দাঁড়িয়ে আছে অহু একা। মাথার উপরে আকাশ ছড়িয়ে আছে তাদের নরম ঝিলিক। শুধু অহু, সে আলোতেও ক্লান্ত, তার চোখের পলকে ক্লান্তি এবং নির্মিশ্বাস। অব্র নেই। সন্ধ্যার পরপরে কোথায় যেন বেরিয়ে গেছে, সাথে নিয়েছে কিছু কাগজপত্র। অহু জানতে চেয়েছিল, কিন্তু অব্র হালকা হাসি এনে বলেছিল, বলে দিব খুব তাড়াতাড়ি। তারপর আর কিছু না বলে অন্ধকারে মিলিয়ে গেল। অহু আর জোর করেনি। কিছু কিছু প্রশ্নের জবাবের জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয়। অহু জানে। এতক্ষণ খানমহলে সবার সঙ্গে কথা বলল সে। দীর্ঘদিন পর সবার সাথে আত্মীয়তার মতোই সম্পর্ক মিলেছে তার। কিন্তু আলিনা খানের চোখে জল জমেছে। অহুকে দেখেছে তার একমাত্র ছেলের বউ রূপে। তবে তার সবচেয়ে বেশি মন কেঁদে উঠেছিল অহুর মুখোমুখি হয়ে ছোট্ট নিহার। নয়নের জল তখন ঠোঁট ছুঁয়ে নামতে চাইছিল। অহুর চোখের কোণে জল চেপে রেখেছিল। নিহা সেই ছোট্ট মেয়ে যাকে অহু একদিন কোলে পিঠে করে বড় করেছে। ছোটবেলা থেকে অনেক বেশি আদরে রেখেছিল তাকে। 3 বোন মিলে গোসল করতো পুকুর ঘাটে, বাগানের ঘাসে ঘোরাঘুরি খেলতো। সকাল হলে ফুল কুড়াতে বের হতো ঝুড়ি নিয়ে। নীরব প্যালেসের পূর্ব দিকের থেকে বিস্তার এক বাগান। সেখানে প্রতিদিন নিয়ম করে এক বৃদ্ধা বিদেশিনী মালকিন এসে গুলোতে জল দেয়, গাছের পাতায় হাত বুলিয়ে ভালোবাসা ছড়িয়ে দেয়। রাত হলেই আজ সেই বাগানের দিকে অহুর মন টেনে নিয়ে যাচ্ছে তাকে। বেলকনিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার নাকে এসে লাগছে হালকা ফুলের সুবাস। মনের গহীনে আকর্ষণ একটি টান তৈরি হচ্ছে। আর দেরি করে না সে, নিঃশব্দে পা ফেলে প্যালেসের সিঁড়ি বেয়ে নিচে নামতে। বাইরে ঠান্ডা বাতাসে তার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে অন্য এক টান। অহু হারিয়ে যায় ফুলের নিগার সৌন্দর্যের মাঝে, যেখানে অন্ধকারও কথা বলে একাকিত্বের ভাষায়। অনেকক্ষণ পর দীর্ঘ অপেক্ষার পর মুন প্যালেসের ভেতরে ঢুকলো অব্রের গাড়ি। নিজে ড্রাইভ করে ফিরেছে অব্র। গাড়ি থামিয়ে নামলো ধীর পায়ে। পরনে ইন করা সাদা শার্ট, হাতে ব্লেজার আর কিছু জরুরি ফাইলের বোঝা। চোখে মুখে দীর্ঘ ক্লান্তির অতল গভীরতা। গাড়ি থেকে নামতে পিছিয়ে ফিরতে যাবে তখনই যেন হালকা ঝড় বয়ে গেল। হুট করে পেছন থেকে উড়ে এসে জড়িয়ে ধরলো তাকে। চমকে ওঠার সুযোগ না দিয়েই অব্র নিজেকে স্বভাবজাত অভ্যাসে কোনো কোমলতা ছাড়াই হাত রেখে চাপা গলায় কিছু না বলার অনুভূতি। প্রতিদিনের মতোই অব্র অহুর মাথায় নিজের বুকে চেপে ধরল, যেন এটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। এরপর অব্র নিজের ঘাড় নুয়ে অহুর কপালে চুমু এঁটে দিল। অভ্যস্ত প্রতিবারের মতোই সে স্পর্শ থমকে দাঁড়ায়। কিন্তু আজকের মুহূর্তে বিষগ্নতা ধরা দিল অব্রের চোখে। অব্র লক্ষ্য করলো অহুর কানের পেছনে গোছা একটা গোলাপ হঠাৎ করে খসে পড়ল সাদা গাড়ির নিচে ছড়িয়ে থাকা আলোয়। কাঠগোলাপটা হয়ে পড়ে রইল। অব্র নুয়ে গিয়ে হাতের মুঠোয় সেটি তুলে গুজে দিল গভীর মনোযোগে। সে আধারি রাতেও অব্র চোখে ওকে সাজিয়ে তোলার এক মুহূর্তে উজ্জ্বল আলো ছড়ালো। অব্র ধীরে হয়ে বলে উঠল নরম কণ্ঠে, এই পৃথিবীর ফুল কাঠগোলাপ যা সৃষ্টিকর্তা সবার জন্য সৃষ্টি করেছে, আর তুমি আমার একমাত্র ফুল, যা ওপরওয়ালা শুধুমাত্র আমার জন্যই তৈরি করেছে। এই কথাগুলো যদিও শব্দ, রাতের বুক চিরে হয়ে উঠল। কথা শেষ করে অব্র নিজের কপাল ঠেকিয়ে দিল অহুর কপালে। সময় থেমে রইল, নিঃশব্দে জড়িয়ে রাখলো দুজনকে। সেই মুহূর্তে ভালোবাসার সংজ্ঞার সীমানায় আটকে রইল না, বরং শেষ নিঃশ্বাস নিগড়ে চিরন্তর এক অনুরাগে। অব্র ঠোঁট নড়ে উঠল, অহুকে উদ্দেশ্য করে এক গান গাইল। তোমার জন্য নীলচে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো,
কাঠগোলাপের সাদা মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো, তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, চোখের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদাই মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো।